হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত একাদশ শ্রেণীর আলোচনা মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। প্রথম সেমিস্টারের আলোচনা। তুর্কি আক্রমণের পূর্বে প্রায় 200 বছর আমাদের বাঙালির জাতীয় জীবন ও সাহিত্যে দেখা দিয়েছিল বন্ধ্যাদশা, অর্থাৎ কোনো কিছু উৎপাদন হয়নি বা লেখা হয়নি। রাজনৈতিক টানাপোড়েনের ফলে সাহিত্য ও সংস্কৃতির জীবনে দেখা দেয় বিশৃঙ্খলা, অর্থাৎ এলোমেলো অবস্থা। তখন যে নতুন করে কোনো সাহিত্য রচিত হবে তেমনটা হয়নি। এই অন্ধকারময় জগতে হঠাৎ আলোর ঝলকানির মতো আবিষ্কার হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের বিদগ্ধ গবেষক পণ্ডিত বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই কাব্যখানি আবিষ্কার করেন। নিজ সম্পাদনায় 1919 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে প্রকাশ করেন। কারণ এই কাব্যখানিতে দেখা গেছে শ্রীকৃষ্ণ এবং রাধার লীলা নিয়েই এটি রচিত, তাই তার নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তিনি প্রত্নলিপি বিশারদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় পুঁথিতে প্রাচীন অক্ষরের ব্যবহার লক্ষ্য করে সিদ্ধান্তে আসেন যে এটি বাংলা ভাষায় রচিত বা এটি 14 শতকের। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার গ্রন্থে প্রমাণ করেন যে কাব্যের ভাষা বাংলা। এর আগেও তারা তাই বলেছেন, কাব্যের ভাষা বাংলা, কারণ বাংলা ভাষায় এটি রচিত হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। প্রাচীন বাংলা ও মধ্যযুগের বাংলার মধ্যে সেতুবন্ধন রচনা করেছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মধ্যে রাধাকৃষ্ণের লীলাই বর্ণিত হয়েছে। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক কাব্য হচ্ছে এই বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা পাওয়া গিয়েছিল বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয়ের গোয়ালঘরের মাচা থেকে। এই পুঁথির প্রথম দিকের কয়েকটি পাতা নষ্ট হয়ে গেছে। এই কাকিল্লা গ্রামের বিদ্যুৎবল্লভ রায় মহাশয় দেবেন্দ্রনাথ মহাশয়ের গোয়ালঘরের মাচা থেকে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় এই গ্রন্থখানি উদ্ধার করেন এবং সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায়। এটি মধ্যযুগীয় বাংলা কাব্য। আদি মধ্যযুগ তথা প্রাক চৈতন্য যুগে বাংলা ভাষায় এটি রচিত হয়েছিল, সেটা আমাদের ভাষাবিদরা বলেছেন, সেটা আমি আগেই বলেছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাহিনীতে 13টি খণ্ড রয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনাগুলো 13টি খণ্ডে বিভক্ত। নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, দানখণ্ড, তাম্বুলখণ্ড, জন্মখণ্ড, বৃন্দাবন খণ্ড, যমুনা খণ্ড, কালিয়াদমন খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ খণ্ড। সবশেষে রাধা বিরহ খণ্ড এবং প্রথমে জন্মখণ্ড। আমার হয়তো বলতে উল্টোপাল্টা হলো, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো পরপর বলতে গেলে হয় জন্মখণ্ড, তারপরেই তাম্বুলখণ্ড। তাম্বুল অর্থাৎ পান, দানখণ্ড, তারপরে যমুনা খণ্ড, কালিয়াদমন খণ্ড, বৃন্দাবন খণ্ড, ছত্রখণ্ড, ভারখণ্ড, নৌকাখণ্ড এবং শেষ পর্যায়ে আসবে রাধা বিরহ খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য বিষয় হল রাধাকৃষ্ণের প্রণয় লীলা, অর্থাৎ প্রেমের কাহিনী। এই রাধাকৃষ্ণ কীর্তন কাব্য, রাধাকৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে এই কাব্যখানিতে। কৃষ্ণ রোহিণী জন্মখণ্ডে যেটা বলা হয়েছে সেটা হলো কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন এক বর্ষান্মুখর রাতে। এই জন্মখণ্ডে যেটা আলোচনা হয়েছে সেটা হলো বর্ষান্মুখর রাতে শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পরে পিতা বাসুদেব তাকে গোকুলে রেখে আসেন। খুব কষ্ট করে সেই বর্ষণ ক্লান্ত রাতে মা যশোদার কাছে রেখে আসেন। কারণ আমরা সবাই জানি যে
এখানে কংস মামা অর্থাৎ শ্রীকৃষ্ণের মামা কংস তার বোনকে কারাগারে বন্দি করে রেখেছিলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন যে এই দেবকীর গর্ভে যে অষ্টম গর্ভের যে সন্তান হবে সে নাকি তাকে খুন করবে। তাই সেখানে যে সন্তান হয়েছিল তাকে তিনি সবই খুন করেছিলেন, মেরে ফেলেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণকে যাকে মেরে ফেলতে না পারেন সেজন্যই তার পিতা তাকে রেখে আসেন গোকুলে, এবং অনেক কষ্ট করে সেই রাত্রে কারাগারের দরজা ভেদ করে, নদীতে প্রচুর জল থাকা সত্ত্বেও কিন্তু তিনি হেঁটেই নদী পেরিয়েছিলেন। এটা ঈশ্বরের চেষ্টায় হয়তো, এটা আমরা সবাই ধরে নিই। তো এই জন্মখণ্ডে কিন্তু তার শ্রীকৃষ্ণের জন্ম নিয়েই আলোচনা করা হয়েছে। তাম্বুল খণ্ড যেটা আছে, তাম্বুল কথার অর্থ হলো পান। এই তাম্বুল খণ্ডের লৌকিক জীবনের কথায় প্রাধান্য পেয়েছে বেশি। রাধাকে বনপথের মধ্যে হারিয়ে বড়াই কৃষ্ণের শরণাপন্ন হন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3টি চরিত্র রয়েছে, রাধা, কৃষ্ণ এবং বড়াই। রাধা জীবাত্মা এবং কৃষ্ণ পরমাত্মা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাধাকৃষ্ণ কীর্তন কাব্য অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 1909 খ্রিস্টাব্দে, যেটা বাঁকুড়া জেলার বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কার করেন পুঁথিটি। সেই পুঁথিটিকেই শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে 13টি খণ্ড রয়েছে আমরা জানলাম, সেই 13টি খণ্ড আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায়। 1909 সালে এটি প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শৃঙ্গার রসের প্রভাব আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যেটা দেখা যায় যে বিভিন্ন যে 13টি খণ্ড রয়েছে, 13টি খণ্ডের মধ্যে বিভিন্ন খণ্ডে রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন হয়েছে। রাধা কিন্তু পরস্ত্রী, আয়ান ঘোষের স্ত্রী। রাধা তবুও শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ঘরে স্থির থাকতে পারতেন না, তিনি জল পেলে জল আনতে যেতেন শ্রীকৃষ্ণের জন্য, এটা আমরা সবাই জানি। অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেম হলো পরকীয়া প্রেম, তবুও আমরা বলি স্বর্গীয় প্রেম। কিন্তু আমরা জানি প্রেমের প্রথম পর্যায় হলো পূর্বরাগ, তারপরে হলো মিলন, তারপরে পূর্বরাগ, অভিসার, মিলন এবং বিরহ। তো পূর্বরাগ হলো প্রথমে শুধু একটু দেখব ইচ্ছা, তার প্রতি ভালোবাসার উদ্গীরণ। তারপরে হলো অভিসার, অর্থাৎ তাকে দেখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ছল করে এখানে সেখানে যাওয়ার রাধা যেটা করতেন, মাসির শব্দ শুনে জল ফেলে আবারও জল আনতে যেতেন, কারণ রাধা পরস্ত্রী, ইচ্ছে মতো বাইরে যাওয়ার মতো ক্ষমতা তার ছিল না। তারপরে আসে মিলন। তো এই যে 13টি খণ্ড রয়েছে, 13টি খণ্ডের মধ্যে বিভিন্ন পর্বে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হয়েছে। তো এই মিলন হওয়ার পরে আবার এসেছে বিরহ। রাধাকে সেখানে রেখে চলে গেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। এটা হলো বৃন্দাবন যাত্রা বা বিরহ পর্ব, শেষ পর্ব। এই রাধাকৃষ্ণ কীর্তন কাব্যের মূল আলোচনাই হলো শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়ে আলোচনা। আমি এ নিয়ে যদি আলোচনা করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই এখানে তোমাদের এর বেশি জানার কোনো প্রয়োজন হয় না, এটুকুই আলোচনা করলাম। পরের পর্বে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসব। প্রশ্ন উত্তরগুলো যদি ঠিকমতো পড়ো তাহলেই পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, কারণ তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো থাকে সেগুলো সবই অপশনাল প্রশ্ন উত্তর, এমসিকিউ। সেখান থেকে তুমি অপশান দেখে বেছে নিতে পারবে যদি একটুখানি পড়ো। তো প্রশ্ন উত্তরগুলোর মধ্যে আমি অপশনালভাবে নিয়ে আসিনি, আমি এনেছি শুধু প্রশ্ন উত্তর হিসাবে। সেগুলোই যদি পড়ো তাহলে অপশনাল প্রশ্ন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ম্যাচিং যাই থাক না কেন, এমসিকিউ প্রশ্ন যাই থাক না কেন, তোমরা সেটা করতে পারবে। আজকের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করি। তারপরে বলি, যদি এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য, যাতে একটু হলেও তারাও একটু উপকৃত হতে পারে। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইল।